দি গল্পের জগতের আজকের পরিবেশনা বিখ্যাত বাঙালি সাহিত্যিক ও ঔপন্যাসিক চারুচন্দ্র চক্রবর্তী রচিত বিখ্যাত গল্প অ্যাক্সিডেন্ট। গল্পে বিভিন্ন চরিত্রে যারা রয়েছেন তারা হলেন দিলীপ, নিতাই, রনি এবং গৌতম। ডাউন মথুরা এক্সপ্রেস ঘণ্টা চারেক লেট। হাওড়া পৌঁছবার কথা ভোরবেলায়, ব্যান্ডেল আসতেই বাজলো 9টা। কাগজওয়ালা হেঁকে যাচ্ছিল। একখানা বাংলা কাগজ কিনলাম। ভাঁজ খুলে চোখ বুলিয়ে যাচ্ছি, হঠাৎ নিজের নামটা চোখে পড়তেই থেমে যেতে হলো। পড়ে দেখলাম কাল রাত্রে আমার মৃত্যু হয়েছে। চশমাটা বেশ করে মুছে নিয়ে একবার পড়লাম। না, ভুল তো করিনি। নিজস্ব সংবাদদাতা জানাচ্ছেন, হাটখোলা নিবাসী বিখ্যাত বস্ত্র ব্যবসায়ী শ্রী গোলকচন্দ্র সান্যাল গতরাত্রে মথুরা এক্সপ্রেস যোগে কলিকাতা আসিতেছিলেন। পথিমধ্যে ট্রেন হইতে পড়িয়া তিনি তৎক্ষণাৎ মৃত্যুমুখে পতিত হইয়াছেন। তাহার আত্মার সদ্গতি হোক। বর্ণনা নির্ভুল। আমারই নাম গোলক সান্যাল, নিবাসও হাটখোলা। বস্ত্র ব্যবসায় কিছুদিন হলো বিখ্যাত হয়েছি, সে কথাটাও ঠিক। যে রাস্তা ধরে বিখ্যাত হয়েছি সেটা ঠিক সাদা রাস্তা নয়। সেই জন্যেই বোধহয় সম্পাদক মহাশয় আমার আত্মার সদ্গতি কামনা করেছেন। প্রথমটা বেশ মজা লাগলো। মন্দ কি, নিজের মৃত্যু সংবাদ নিজেই পড়ছি, সে সুযোগ কজন বা পায়। হঠাৎ গা কাটা দিয়ে উঠল। খবরটা সত্যি নয় তো? রাত্রে অনেকক্ষণ ঘুমিয়েছি। কে জানে তখন যদি দেহান্তর হয়ে গিয়ে থাকে। এই যে আমি শ্রী গোলক সান্যাল মথুরা এক্সপ্রেসের একখানা ক্লাস 2 কামরায় বসে কাগজ পড়ছি, এ হয়তো ঠিক কালকের আমিটা নই। নারী দেখলাম, ঠিকই তো আছে। নিঃশ্বাস তাও তো বইছে। হাতে চিমটি কেটে দেখলাম, রীতিমতো লাগছে। গাড়িতে রোদ এসে পড়েছিল। তাড়াতাড়ি উঠে সেখানে গিয়ে দাঁড়ালাম। হ্যাঁ, ছায়াও পড়ছে। তাহলে পাশের বেঞ্চিতে যে ভদ্রলোক ছিলেন বোধহয় আমাকে লক্ষ্য করছিলেন। বললেন, কি ব্যাপার, আপনাকে যেন একটু চঞ্চল মনে হচ্ছে। না না, ও কিছু না। অন্য লোককে কেমন করে বলি যে আমি মরে গেছি, আর খবরের কাগজে বেরিয়েছে সেই খবর। মনে পড়ল অনেক দিন আগে থিয়েটার দেখতে গিয়েছিলাম। কে এক যাদব চক্রবর্তী বেজায় কৃপণ। বাড়ির লোকে রটিয়ে দিল তিনি মারা গেছেন। বেচারি যত বলে, আরে এই তো আমি বেঁচে আছি, কেউ স্বীকার করে না। আমার কি সেই দশা হলো? কিন্তু আমি তো কৃপণ নই। এই সেদিনও পাড়ায় শখের থিয়েটারে 200 টাকা দিয়েছি। গিন্নির হাতে ভারী আমলেট, হরিভক্তি প্রদায়িনী সভা, খোলের দাম বলে নিয়ে গেল 50 টাকা। না, আমি 2 নম্বর যাদব চক্রবর্তী হতে রাজি নই। এসব ওই কাগজওয়ালার ধাপ্পা। নিশ্চয়ই কোনো মতলব আছে। আচ্ছা, আমিও দেখে নেব। আমার নাম গোলক সান্যাল। হাওড়ায় পৌঁছে বাড়ি যাওয়ার হলো না। একটা ট্যাক্সি নিয়ে সোজা ছুটলাম সেই কাগজওয়ালার অফিসে। একটা প্রকাণ্ড টেবিল, পুরানো বনাতে মোড়া, জায়গায় জায়গায় কালির দাগ, মাঝে মাঝে ছেঁড়া, একরাশ কাগজপত্র ছড়ানো তার উপরে। একদিকের চেয়ারে বসে যে ভদ্রলোক এক মনে লিখে চলেছেন, তার মুখে খোঁচা খোঁচা দাড়ি, চোখে পুরু কাচের চশমা। আমার দিকে একবার চোখ তুলে বললেন, আরে বসুন বসুন। কথা বলেই আবার ডুবে গেলেন লেখার মধ্যে। খানিকক্ষণ বসে থেকে আমি বললাম, আপনি কি সম্পাদক মহাশয়? আগে সহকারী সম্পাদক। আপনাদের আসল ব্যবসাটা কি বলুন তো? এবার তিনি চোখ তুললেন। কাগজখানা তার সামনে ফেলে দিয়ে বললাম, এসব কি হচ্ছে? একটা জ্যান্ত মানুষকে মরা বানিয়ে কি কাজ হাসিল করতে চান আপনারা? সহকারী সম্পাদকের নিচের ঠোঁট ঝুলে পড়ে হাঁটা আরো বড় হয়ে গেল। মোটা চশমার আড়ালে চোখ দুটো ঘোলাটে হয়ে উঠল।
ব্যাপারটা বুঝিয়ে দিলাম। মুচকি হেসে মিহি গলায় বললেন, দেখুন, প্রথমত আপনি যে গোলক সান্যাল সে কথা এখনও প্রমাণ হয়নি। আর দ্বিতীয়ত দেখতে হবে আমাদের সংবাদদাতা এই খবর কোত্থেকে পেয়েছেন। তৃতীয়ত, থাক, আর তৃতীয়তে দরকার নেই। এই নিজস্ব সংবাদদাতার ঠিকানাটা দিন, বোঝাপড়া ওখানে গিয়েই করে নেব। সহকারী মহাশয় গলাটা আরও মিহি করে বললেন, আগে ওই সংবাদদাতার নাম ঠিকানা আমরা প্রকাশ করতে পারি না। কেন? ওটা সাংবাদিক রীতি নয়। তার মানে ওই সব সংবাদদাতা সব ভুয়ো? আজগুবি খবরগুলো বুঝি এই বনাত ছেঁড়া টেবিলে বসেই তৈরি হয়? কোনো জবাব এলো না। কাগজ তুলে নিয়ে বললাম, এই দামি খবরটা কোত্থেকে সংগ্রহ করা হয়েছে সেটুকু বলবেন কি? ওই কাগজে যেটুকু আছে ওর থেকে বেশি কিছু আমার বলবার নেই। কাগজটা খুলে দেখলাম খবর এসেছে ধানবাদ থেকে। ঝোঁকের মাথায় কাজটা যত সহজ মনে হয়েছিল, আসলে দেখলাম তার চেয়ে অনেক কঠিন। ধানবাদের মতো জায়গায় খবর কাগজের নিজস্ব সংবাদদাতা খুঁজে বের করা গোয়েন্দা বিভাগের পক্ষেও অসম্ভব। কিন্তু এসে যখন পড়েছি তখন কিছু একটা না করে ফিরেই বা যায় কী করে? একদিন এ পাড়া একদিন ও পাড়া ধর্ণা দেওয়া শুরু করলাম। বাংলা কাগজখানার নামই কেউ জানে না, তার সংবাদদাতার খোঁজ দেওয়া তো দূরের কথা। একটা উড়ো খবর পেয়ে বাইরেও ঘুরে এলাম দুদিন। এমনি করে কেটে গেল ৬-৭ দিন। শরীরে আর কুলোয় না, পকেটও পাতলা হয়ে এসেছে। ফিরে যাব মনে করেই শেষটার স্টেশনে ওয়েটিং রুমে এসে আড্ডা নিয়েছি। দেখলাম একজন খদ্দরধারী চশমা পরা ছোকরা রোজ কলকাতার খবর কাগজগুলো বুঝে নিতে আসে। গাড়ি আসতেই চেপে ধরলাম তাকে। আপনি কি অমুক কাগজের নিজস্ব সংবাদদাতা? লোকটি আমার পা থেকে মাথা পর্যন্ত বার কয়েক তাকিয়ে নিয়ে বলল, কেন বলুন তো? বুঝলাম নরম রাস্তা ধরতে হবে। একেবারে তার হাত দুটো জড়িয়ে ধরে বললাম, বিদেশি লোক, বড্ড বিপদে পড়েছি ভাই, আপনি আমাকে একটু সাহায্য করুন না। আপনি তাহলে? হ্যাঁ, আমি এখানকার রিপোর্টার, বলুন কি করতে হবে আমাকে। উফ, বাঁচালেন মশাই। এই খবরটা দেখুন। এই গোলক সান্যাল আমার ঘনিষ্ঠ আত্মীয়। ইনি কি করে মারা গেলেন, দেহটারই বা কী অবস্থা হলো? অত্যন্ত ব্যস্ত হয়ে পড়েছি আমরা, বিশেষ করে ওর বাড়ির সবাই। ভদ্রলোক তখন বললেন, সব খবর আমি আপনাকে দিতে পারবো না। রেল পুলিশে খবর নিন, মৃতদেহ এখানে আনা হয়েছিল, ময়নাতদন্ত হয়েছে, এই পর্যন্ত আমি এইটুকুই জানি। নাম দাম সব ওদের কাছ থেকেই পেয়েছি আমি। পরদিন রেল পুলিশের অফিসে হানা দিলাম। দারোগাবাবু মন দিয়ে আমার সমস্ত কথা শুনে গেলেন। জিজ্ঞেস করলেন, আপনি কে? কে হয় আপনার উনি? আর আপনারই কি দরকার খবরের? আমি গোলক সান্যালের নিকট আত্মীয় এবং সেই জন্যই এ খবরে আমার বিশেষ দরকার। কিন্তু আমরা তো সেই দিনই সব খবর তার পরিবারের লোককে জানিয়ে দিয়েছি। নিজের অগোচরে চেঁচিয়ে উঠলাম, কি বললেন? বাড়িতে জানিয়ে দিয়েছেন? তাছাড়া আর কি করা যেত বলুন? অন্যায় হয়েছে কিছু? শুধু অন্যায়? সর্বনাশ হয়েছে, সর্বনাশ, চরম সর্বনাশ করেছেন আপনি। দারোগার চোখে মুখে ঘোর সন্দেহের ছায়া পড়ল। বললেন, আপনার নামটা জানতে পারি? নাম মুখে এসে গিয়েছিল, সামলে নিলাম। সত্যি পরিচয় দিয়ে লাভ হতো না, বিশ্বাস করবে না তো। বললাম, নাম দিয়ে আর কি হবে আপনার? জানতে ইচ্ছে হয় বই কি, নতুন আলাপ হলো। হঠাৎ যা মনে এলো বলে ফেললাম, আমার নাম গোবিন্দলাল সামন্ত। দারোগাবু হেসে বললেন, দেখুন বাবু সাহেব, আমরা পুলিশের লোক, বুদ্ধিশুদ্ধি কম, কিন্তু যতটা কম আপনারা মনে করেন ঠিক ততটাও নয়। সান্যালের আত্মীয় হতে হলে আর যাই হোক সামন্ত হওয়া চলে না, নামটা বদলে দিন, নইলে কিন্তু ফ্যাসাদে পড়তে হবে। জানেন তো আমরা পুলিশের লোক। এরপরে আর ধৈর্য রাখা সম্ভব হলো না,
তাই বললাম, তা জানি বই কি, আপনাদের বিদ্যার কি আর অন্ত আছে? একটা জ্যান্ত মানুষকে মরা বানিয়েই শুধু ক্ষান্ত হননি, মরার খবরটা বেশ ঘটা করে তার বাড়িতে জানিয়েও বসে আছেন। দারোগাবাবু এবার চটে গেলেন, রুক্ষভাবে বললেন, এসব আপনি কি বলছেন? ঠিকই বলেছি মশাই। আমার আসল নামটা শুনলে বিশ্বাস করবেন? যে লোকটাকে নিয়ে আপনারা এত কাণ্ড করছেন, আমি সেই গোলক সান্যাল। চলে যাচ্ছিলাম, দারোগাবু হু হু করে হেসে উঠে বললেন, দাঁড়ান দাঁড়ান, এত কাণ্ডের পর কি আর আপনাকে ছেড়ে দেওয়া যায়? এটা মোটেও সাধারণ অ্যাক্সিডেন্ট নয়, এর মধ্যে রহস্য আছে। এই কন হ্যাঁ? একজন সিপাই ছুটে এলো। দারোগা হুকুম দিলেন, উনকো হাজত মেলে যাও। আপনাকে গ্রেপ্তার করা হলো, কিছু মনে করবেন না, কাল আবার দেখা হবে। নমস্কার। আচ্ছা, ফ্যাসাদে পড়া গেল দেখছি। না হয় ছেপেছিল একটা মৃত্যু সংবাদ। সত্যি সত্যি তো আর মরিনি, শুধু কাগজে কলমে মরা, কোনো ক্ষতি ছিল না। আর এবার যে সত্যি মরতে বসেছি। 2 রাত ধরে ছারপোকার মশা মিলে যে রক্তটা নিয়েছে, এই হাজত ঘর থেকে যে জ্যান্ত ফিরে যেতে পারবো এমন ভরসা নেই। তাছাড়া 2 দিন পেটে কিচ্ছু পড়েনি। দারোগাবাবু খাবার পাঠাতে ত্রুটি করেননি, ত্রুটি আমারই, সেটা মুখে তুলতে পারিনি। ছেঁড়া কম্বলের উপর একরকম অসাড় হয়ে পড়েছিলাম। একটা পুলিশ এসে বলল আমাকে নাকি এবার জেলে যেতে হবে। যেখানে হোক যাবার জন্য মনটা ছটফট করছিল, তাই বললাম, বেশ চলো, জেলেই চলো। রাস্তা দিয়ে চলেছি, হাতে হাতকড়া, কোমরে দড়ি। তারই একটা দিক পুলিশের হাতে। সবাই তাকিয়ে দেখছে, কেউ কেউ দাঁত দেখিয়ে হাসছে। দুধার থেকে কানে আসছে, চোটটা হ্যাঁ। কিরকম ডাকাত দেখেছো? চোখে জল এসে পড়ল খানিকটা। পাশ দিয়ে একখানা গাড়ি যাচ্ছিল। যে লোকটি ভিতরে বসে, মনে হলো যেন খুব চেনা মুখ। সেও ঝুঁকে পড়ে দেখল, মুখ ফিরিয়ে নিলাম, কিন্তু তার চোখ এড়ানো গেল না। এই রোকো রোকো রোকো। গাড়ি থামিয়ে ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়ালেন। ধানবাদের কয়লা খনির মালিক বংশীপ্রসাদ, আমার অনেক দিনের পুরনো বন্ধু। চোখের জল এবারে আর বাঁধ মানল না, অঝরে ঝরে পড়তে লাগলো। ব্যাপার কি সানিয়াল বাবু? ব্যাপার বলবার মতো অবস্থা তখন আমার নয়। বংশীপ্রসাদের গাড়িতে থানায় ফিরে এলাম এবং খানিকটা সামলে নিয়ে মোটামুটি ঘটনাটা খুলে বললাম। বংশী গম্ভীর হয়ে বেরিয়ে গেল, কিন্তু কিছুক্ষণ পরেই সেই দারোগাটি ছুটতে ছুটতে এলেন। একগাল হেসে, একরাশ ক্ষমা চেয়ে এবং এক বোঝা বিনয় দেখিয়ে এমন আদব আপ্যায়ন শুরু করলেন যে আমার কেবলই মনে হতে লাগলো কখন এর হাত থেকে রেহাই পাব। অবশ্যই দেরি হলো না। বংশীর গাড়িতে যেতে হলো তার বাড়ি। সেখান থেকে কিছু মুখে দিয়েই সোজা স্টেশনে। তীর বেগে ট্যাক্সি ছুটছে। বাড়ির কাছে এসে কীর্তনের সুর কানে এলো। মনে হলো সুরটা আমার বাড়ি থেকেই আসছে। মনটা বিষিয়ে উঠল। স্ফূর্তি করবার আর সময় পেলেন না বাবাজিরা, কুলাঙ্গার কোথাকার। গেটে গাড়ি থামল। এ কি, এত লোকজন কিসের? দুধারে কলা গাছ, আগাগোড়া গেটটা ফুল লতা পাতা দিয়ে সাজানো। বাড়ি ভুল করিনি তো? ভেতরে ঢুকে যা দেখলাম, একেবারে চক্ষু স্থির। সামনের মাঠটায় প্রায় সবখানি জুড়ে জমকালো চাঁদোয়া খাটানো। তার নিচে একেবারে ব্রাতসু যজ্ঞের আয়োজন। মেহগিনির খাট, তার উপরে দামি বিছানা, চৌকি, আসন, বোঝা বোঝা বাসনপত্তর, রূপোর সেট, কাঁসার সেট, ছাতা, জুতো, কার্পেট, শতরঞ্চি, আরও কত কি। হঠাৎ চোখে পড়ল তারই মধ্যে বসে আমার বড় শ্রীমান, মাথা কামানো, গলায় উত্তরীয়। পাশে পুরোহিত বসে রয়েছেন। এবার আর বুঝতে বাকি রইল না যে এটা হচ্ছে আমার শ্রাদ্ধ বাসর। শ্রাদ্ধ হচ্ছে আমারই,
ছেলেরা বেশ ঘটা করেই করছে, যেমনটা ঠিক হয়ে থাকে অন্য 5 জন বড়লোকের বেলায়। কীর্তন আগেই থেমে গিয়েছিল। যে যেখানে ছিল যেন পাথর হয়ে গেছে। ছেলেটা উঠে দাঁড়িয়ে ঠকঠক করে কাঁপতে লাগলো। পুরুত ঠাকুর তার হাতে 1 কুশি জল দিয়ে বললেন, ভীত হয়েও না বৎস, ভীত হয়েও না। নিশ্চয়ই আমাদের অনুষ্ঠানে কোনো গুরুতর ত্রুটি হয়েছে। তোমার স্বর্গত পিতার প্রেতাত্মা কুপিত হয়েছেন। এই জল সিঞ্চন করো, বলো স্নাতা পিত্তা সুখী ভব। হঠাৎ মাথায় খুন চেপে গেল। প্রেতাত্মা? লাথি মেরে সব একাকার করে দিলাম। প্রেতাত্মা? হটাও সব। চারদিকে একটা হুলস্থুলু পড়ে গেল। দেখতে দেখতে ফাঁকা হয়ে গেল অত বড় শ্রাদ্ধ বাসর। বাড়ির ভিতরে ঢুকে দেখলাম সে আর এক কাণ্ড। হলঘরের মেঝের উপর গিন্নি পড়ে আছে, পরনে সাদা থান, গয়না নেই, পুরোপুরি বিধবার বেশ। 2-3 জনে মাথায় জল ঢালছে, তার জ্ঞান নেই। এমন সময় খবর এলো পুলিশের কোনো সাহেব এসেছেন দেখা করতে। ফিরে এলাম বৈঠকখানায়। কী চাই বলুন? আপনার সম্বন্ধে যে ভুল খবর বেরিয়েছিল সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সব কাগজে প্রতিবাদ পাঠিয়ে দেওয়া হয়েছে। সে তো দিয়েছেন, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? পুলিশ সাহেব একখানা নাম ছাপানো কার্ড বের করে বললেন, এটা আপনার কার্ড? হ্যাঁ, আমারই কার্ড। আপনারা ওটা কোথায় পেলেন? 22 তারিখে ডাউন মথুরা এক্সপ্রেস থেকে নামতে গিয়ে একজন লোক হঠাৎ পড়ে মারা যায়। তার মানিব্যাগে নাম ঠিকানা লেখা এই কার্ডগুলো ছিল। ওফ, সেই মারোয়ারি ভদ্রলোক! এলাহাবাদে তার সঙ্গে আলাপ। আমার ঠিকানা জানতে চেয়েছিল। একখানা কার্ড দিলাম, মানিব্যাগেই যেন রাখলো মনে হচ্ছে। আহা, লোকটি মারা গেছে। আগে হ্যাঁ। তারপর কার্ড দেখেই বুঝি আপনারা আমার মরার খবরটা চারদিকে ঢাক পিটিয়ে জানিয়ে দিলেন। পুলিশ সাহেব আর কথা বললেন না। জিজ্ঞেস করলাম, ভুলটা ধরা পড়লো কি করে? ময়নাতদন্তে ডাক্তারের সন্দেহ হলো মৃত ব্যক্তি বোধহয় মারোয়ারি। আরও তদন্ত চলল। তারপর ধানবাদ থানায়। তার সাক্ষী তো আমি নিজেই, কিন্তু এই ভুলটা আগে জানতে পারলে নিজের শ্রাদ্ধটা আর নিজের চোখে দেখতে হতো না, আর এতগুলো টাকার শ্রাদ্ধ এড়ানো যেত। আমাদের আজকের পরিবেশনা এখানেই সমাপ্ত হলো। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রতি বৃহস্পতিবার দি গল্পের জগৎ নিয়ে আসে হরেক রকমের গল্পের সমাহার। আবার দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ধন্যবাদ।